থ্রি পিস নামে একটা পোশাক আছে, এই থ্রি পিস কি আপনারা চেনেন ভাই? এখন বলতে হবে এই থ্রি পিসের আইটেম কি কি, বলেন কে পারেন? একটা জামা, একটা সালোয়ার আর একটা ওড়না। এখন আপনাদের কাছে ধরি, আপনারা কি টু পিস নামে একটা জামা, একটা নতুন পোশাক আছে টু পিস, চেনেন আপনারা? এবার বলতে হবে টু পিসের আইটেম কি কি, বলেন? একটা সালোয়ার, জামা। এই যে ওরা সফল যে আমাদের দৃষ্টিতে ওড়নাকে কিভাবে উঠায় দেওয়া যায়, এই দৃষ্টিভঙ্গিতে তারা সফল হয়েছে। মুসলমান মেয়েদের টু পিস মানে কি? কোনো মেয়ে তো কখনো নিচে সালোয়ার ছাড়া, নিচে কোনো পোশাক ছাড়া চিন্তাই করতে পারে না তাকে, ওইটা তো পোশাকের হিসাবের বাহিরে, ওইটা তো তার পরনে থাকবেই। কিন্তু মুসলিম মেয়ে টু পিস হলো অন্তত পক্ষে তার জামা আর তার বুক ঢাকার জন্য কাপড়। কিন্তু আপনার আমার মাধ্যমে মার্কেটিং করতে করতে তারা লজ্জাশীলতার এই জায়গা তুলে আমাদের কনসেপ্টেও ঢুকাইছে, বুকের কাপড় থাকলেই কি আর না থাকলেই কি, টু পিস, ওয়ান পিস। ওয়ান পিস মানে কি? ওয়ান পিস মানে নাম দিছে জামা। আরে মুসলিম মেয়ে তো জামা ছাড়া থাকবেই না, পায়জামা ছাড়াই থাকবেই না। তার ওয়ান পিস মানে ওই জামার উপরে, ওই পায়জামার উপরে একটা এক্সট্রা কাপড় দেওয়া, যেটার দ্বারা তার লজ্জা ঢাকা যাবে। ওরা আমাদের লজ্জাকে দূর করে দেওয়ার ষড়যন্ত্রে আছে। যারা জোরে জোরে ঠিক বললেন তাদের জন্য আমার অনেকগুলি তথ্য আছে। দেখেন, এক নম্বর তথ্য হচ্ছে, আজ থেকে 100 বছর আগে মেয়েদের মাসিকের সার্কেল ছিল মাত্র 40 থেকে 50টা। যারা অ্যাডাল্ট আছেন তারা অবাক হচ্ছেন, একটা মেয়ে বাঁচে 50 বছর 60 বছর, অথচ তার পিরিয়ডিক্যাল সার্কেল মাত্র 50টা। কিভাবে সম্ভব? 50 বছরে 50 সার্কেল মানে হাউ ক্যান ইট পসিবল? প্রত্যেক মাসেই যেখানে তার মেনস্ট্রুয়েশন হয়। প্রিয় ভাইয়েরা, 50 বছর আগে একটা নারীর তার অবকাঠামোগত লজ্জাহীন না হওয়ার কারণে, পরিবেশগত কারণে 13-14 বছর থেকে তার এই সার্কেল শুরু হতো। আর 50-এর পরে তো অটোমেটিক আল্লাহর দেওয়া ফিতরাত অনুযায়ী বন্ধ হতো। মধ্যের যে 30 বছর পাইতো, এই 30 বছরের মধ্যে তার 10টা-11টা সন্তান থাকতো। আগের স্বাস্থ্য ব্যবস্থার কিছু দুর্বলতার কারণে 2-4টা সন্তান নষ্ট হয়ে যেত। এই সন্তান মাতৃত্ব গ্রহণ এবং তার দুগ্ধপান, এই সময়টুকুর হিসাব করলে দেখা যায় তার হায়াত থেকে এরকম 10, 12, 13, 14 বছর তার পিরিয়ডিক্যাল টার্মই তার জীবনে ছিল না। তার সামগ্রিক জীবনে 40 থেকে 50টা পিরিয়ডিক্যাল টার্ম যথেষ্ট হয়ে যেত। কিন্তু এখনকার বাস্তবতায় 350 থেকে 400 ওই 60 বছরের মেয়ের পিরিয়ডিক্যাল টার্ম দাঁড়াইছে। কারণ কি? কারণ তারা এখন উন্মুক্ত বিশ্বে নারীবাদী তার আন্দোলনে আপনাকে আমাকে ক্লাস 3-তে, ক্লাস 4-এ শিখাচ্ছে ছেলে আছে 50টা, মেয়ে আছে 50টা। চিৎকার করে সবাই বলো, মাসিক কোনো লজ্জার বিষয় নয়। সব ছেলে বলতেছে মাসিক লজ্জার বিষয় নয়, মহিলা বলতেছে লজ্জার বিষয় নয়। আমাদের জিজ্ঞাসা, একটা ছেলে 3-তে পড়ে, 4-এ বসে, সেই ছেলের কাছে মাসিক কি আইটেম হতে পারে? এটার দ্বারা মূলত তারা ট্রেন আপ করতে চায় না, একটা অসভ্য লজ্জাহীন একটা জাতির ব্যুৎপত্তি আমাদের মধ্যে ঢুকাতে চায়। এই ষড়যন্ত্রের গভীরে যদি আমরা না পৌঁছাতে পারি, আমাদের চিন্তা চেতনা যদি আলগা আলগা, উপরে উপরে, কোন দিকে যাব, কোন দিকে না যাব, কোন মত নেব, কোন পথ গ্রহণ করব, এই সকল বিচ্ছিন্ন ফুরুই বিষয়ের মধ্যে আমরা নিমজ্জিত থাকব। আর ওদের টার্গেট আমাদের মধ্যে থেকে গোল অর্জন করা। শরীফার গল্প যেটা ছিল, সাম্প্রতিক সময় আপনারা জানেন পাঠ্যপুস্তক থেকে এটাকে বের করে দেওয়া হবে, এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। আমরা চিৎকার করে বলেছি আলহামদুলিল্লাহ। কিন্তু ওরা জানতো নাম্বার 1 প্ল্যান কি, নাম্বার 2 প্ল্যান কি। শরীফার গল্প একটা এজেন্ডা মাত্র, যেটা বাংলাদেশে টিকবে না তারা 100% জানে। কিন্তু এটার দ্বারা হুজুরদেরকে নিমজ্জিত করে দিয়ে এই গোল দিয়ে বুঝাবে শরীফার গল্প কোথায়, পাঠ্যপুস্তকে তো নাই। কিন্তু পাঠ্যপুস্তক থেকে শরীফার গল্প নাই, কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে এখন পর্যন্ত ফিলিস্তিনের মানচিত্র নাই। পাঠ্যপুস্তকে ইতিহাস বইয়ের মধ্যে বিকৃত ইতিহাস দিয়ে মনে হবে যেন এটা একটা ভারতীয় অঙ্গরাজ্য আমাদেরকে বানানো হয়েছে। এখানে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নাই, এখানে শাহজালাল নাই, এখানে শাহপরান নাই, এখানে শাহ মখদুম নাই, এখানে ওলিয়া উলিয়ার ইতিহাস নাই, এখানে ইসলামের ইতিহাস নাই। তারা আমাদেরকে ইতিহাস বিকৃতি দিচ্ছে। শরীফ
শরীফা নাই, ইতিহাসও নাই, ফিলিস্তিনও নাই, মুসলমানদের তাহজিব তামাদ্দুন নাই। স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মধ্যে আপনার আমার সন্তানের জন্য এমন দীক্ষা দেওয়া আছে যেইটার সাথে বললে আপনার ঈমান চলে যাবে, ওই দিকে খবর নাই। হুজুর শরীফ শরীফার গল্প আলহামদুলিল্লাহ আমরাও খুশি এইটা সরে গেছে, কিন্তু এইটার উপরে রেখে বাকি কার্যক্রমগুলা আমাদেরকে ঘোল খাওয়ানোর প্রচেষ্টায় আছে। আমরা যদি সচেতন না হই, আগামী 20 বছর পরে বাংলাদেশ একটি অসভ্য, বর্বর, একটি অনৈতিক দেশে পরিণত হবে। এটাই হচ্ছে তাদের মূল টার্গেট। হুজুর আপনারা তো সব কিছু আবেগ দিয়ে বলেন, তথ্য দিয়ে কিছু কথা বলেন। 1979 সাল আমেরিকা একটা গবেষণা করছে। আমেরিকার গবেষণার বিষয় হচ্ছে তাদের পরিবারের বেস কি। ভালো করে বোঝেন, যে কথা বলছে এগুলা গুগল করে সার্চ করে বের করে নেবেন। WHO এর তথ্য অনুযায়ী এবং যে স্ট্যাটিস্টিক্স, এই সার্চগুলো আপনারা দেখতে পাবেন। 1979 সালের গবেষণায় আমেরিকার পরিবারের ভিত্তি হচ্ছে 42%। কত পার্সেন্ট? কি ধরনের পরিবার? লজ্জা পাবেন না। পরিবার হচ্ছে স্বামী চলে গেছে বাড়ির থেকে, মা আর ছেলে থাকে, ওটার নাম পরিবার। বাপ নাই, মা আর ছেলে আছে, ওটা পরিবার। মা চলে গেছে, ওই পরিবারের মধ্যে মা চলে যাওয়ার পরে মেয়ে আর বাপ থাকে, ওটাও তারা কাউন্ট করছে পরিবার। বাপ মা দুইজনই রাগ করে চলে গেছে, চলে যাওয়ার পরে ওই পরিবারের মধ্যে শুধু ভাই আর বোন আছে, ওটাও পরিবার। এইগুলো সব কাউন্ট করে তার পরিবারের ভিত্তি 1979 সালে 42%। আপনি কল্পনা করেন এই পরিবারের ভিত্তি কেন তার স্ট্যাটিস্টিক্সে দেখালো? তাদের সমাজের মধ্যে যে অসভ্যতা, যে অনাচার, যে অজাচার, যে কালচারগুলো তারা দাঁড় করাইছে, এটা পরিবারকে টিকায় রাখে না। ওরা তখন হিসাব করে দেখছে মুসলিম যে সকল সমাজ, আফ্রিকার দরিদ্র পীড়িত সমাজ, মধ্যপ্রাচ্যের তাদের ভাষায় অশিক্ষিত সমাজ, এই আমাদের সাবকন্টিনেন্টের মুসলিম পরিবার ভিক্ষা করে আনে, কিন্তু তার পরিবারকে কখনো দূর করায় না। ভিক্ষা করে নিয়ে এসে তার ছেলে মেয়ে সহ এক পরিবারে থাকে। এদের পরিবারের বেস কি? তখন তারা হিসাব করে দেখেছে যে ইসলামের পরিবারের বেস হচ্ছে পবিত্রতা এবং ধর্মীয় অনুভূতি। তখন তারা চিন্তা করেছে দুইটা জিনিস তাদের মধ্যে থেকে দূর করতে হবে। একটা পবিত্রতার সাথে যে লজ্জাশীলতা, এইটা দূর করতে হবে, আর ধর্মীয় অনুভূতি এবং অনুশাসনের যে বিধিবিধান, এইগুলা দূর করতে হবে। নচেত পরিবারের বন্ডিং ঠিক থাকলে এই মুসলমানদেরকে কখনো অন্য কিছু গিলানো যাবে না। সমন্বয় দেখেন, মিল দেখেন। ইসলামের যে ফিকহ আমরা পড়ি, ফিকহের মধ্যে হায়েজের মাসলা আছে না? কথা বলেন, আছে না? নিফাসের মাসলা আছে না? ছেলেদের যদি স্বপ্নদোষ হয় তাহলে স্বপ্নদোষ থেকে সে কেমন করে তাহারাত অর্জন করবে, মাসলা আছে না? আমাদের ফিকহের মধ্যে তো ক্লাস 7-এ পড়ানো হয়। তাহলে তারাও তো একই কথা বলতেছে যে পিরিয়ড নিয়ে আমরা লজ্জা করব না, এগুলোর থেকে বের হয়ে আসতে হবে। তাদেরটার আমাদেরটার পার্থক্য, আমাদের এই সকল মাসলার সাথে পবিত্রতার সম্পর্ক জড়িত, আর তাদের এই সকল শিক্ষা দীক্ষার সাথে বেহায়াপনা ছড়িয়ে দেওয়ার টার্গেট জড়িত। আমাদের পবিত্রতা কি? ওই ছেলের মিনিস্ট্রেশন, মেয়ের মিনিস্ট্রেশন হয়ে গেছে, কেমনে, কয়দিন পর্যন্ত, মুদ্দাত কত, কিভাবে পবিত্র হবে, এই শিক্ষা দেওয়া হয়। কিন্তু তাদের শিক্ষার টার্গেট এইটা নয়। তাদের শিক্ষার টার্গেট হচ্ছে হায়া এবং লজ্জাশীলতাকে তুলে দেওয়া। 2 নম্বর, বিজনেস পলিসি। এই যে মিনিস্ট্রেশনের যে সকল আইটেম বিক্রি করা হয়, আচ্ছা আমাদের আজ থেকে 200, 300, 400 বছর আগের থেকে আমাদের যে সমাজ আমরা দেখতে পাচ্ছি, আমি আরও পিছনে গেলাম না, এই সমাজের ধারাবাহিকতায় আমাদের মা বোনেরা তারা নিজেরা যে পবিত্রতা অর্জন করেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা যারা এই মিনিস্ট্রেশন নিয়ে, এই পিরিয়ড নিয়ে এত দূর কথা বলতেছে, আমার জিজ্ঞাসা যে এদের দ্বারা জীবনে কোনো বিজ্ঞাপনে কোনো কিছুতে আপনারা কোনো প্রসূতি মা যদি পিরিয়ডিক্যাল তার যে রক্ত প্রবাহিত হয়, ইসলামের ভাষায় যেটাকে আমরা নেফাস বলি, এই নেফাস থেকে পবিত্রতা হওয়া নিয়ে কোনো ধরনের প্যাড, ন্যাপকিন, এইগুলোর বিজ্ঞাপন আপনারা শুনছেন? আচ্ছা এইটা তো 3 দিন থেকে 10 দিন, মাসে, আর ওইটা তো 40 ডেজ পর্যন্ত হতে পারে, তো ওইটার বিপক্ষে কথা বলে না কেন? ওই সময় তো আরও বেশি, তার কোলের কাছে একটা শিশু আছে, পরিবারে অনেকে দেখতে আসবে, এই সময় তো তার কিছু নাই, সে একা একা, কিন্তু ওই সময় তো একটা হাসপাতালে থাকবে, বাড়িতে আসবে, বাচ্চা একটা থাকবে, দুগ্ধ পশু শিশু থাকবে, তার আরও সন্তান থাকতে পারে, ফ্যামিলির লোকজন আসবে, ফ্যামিলির একই বাথরুম ব্যবহার করা লাগতে পারে। ওদের জীবনে কোনোদিন
আপনি নিফাস নিয়ে আলোচনা শুনবেন না। এই সূক্ষ্ম বিষয়গুলোর দিকে যে আমরা মনোযোগ দেই, তাহলে বোঝা যায় যে আমাদের জাতিসত্তাকে কিভাবে তারা ধ্বংস করবে, এই ধ্বংস লীলার নীল নকশা আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেওয়া হচ্ছে। আপনি যদি আপনার শিক্ষা নিয়ে সচেতন না হন, তাহলে আগামীর প্রজন্মকে ইসলামের উপরে, ইমানের উপরে, দিন ইসলামকে কবুল করে মুসলিম পরিচয় টিকায় রাখা এই দেশের জন্য কঠিন হবে। প্রিয় ভাইরা, দেখেন, ভালো করে খেয়াল করেন, তাদের যে ইতিহাস বিকৃতি, স্বাস্থ্য সুরক্ষার নামে যে আমাদের মধ্যে যে বাজে জিনিস ঢুকায় দেওয়া, সহনশীলতার নামে আমাদের চোখের মধ্যে সব কিছুকে সহজ করে দেওয়া, এই বিষয়গুলি তাদের এজেন্ডার মধ্যে। বলবেন হুজুর আরেকটু বুঝাই বলেন, আপনারা বুঝাই বলেন না, আরেকটু বুঝাই বলি আপনাদের কাছে। আমরা মাঝে মাঝে, আমি বিশেষ করে আমরা বললে অনেককে নেওয়া হবে, আমি মাঝে মাঝে ক্রিকেট খেলা দেখতাম, যেহেতু ভালো ক্রিকেট খেলতে পারি, ইউনিভার্সিটিতে খেলছি, মাদ্রাসায় খেলছি। ক্রিকেট বাংলাদেশের 1 নম্বর খেলা। যদিও গতকালকে আমি সকালে আসার সময় দেখলাম যুক্তরাষ্ট্রের মতো একটা নাবালক দেশের কাছে বাংলাদেশ হারে গেছে বলে, যাদের দেশের কোনো প্রতিনিধিই নাই। একটা ইন্ডিয়ার থেকে হায়ার করে নিছে, একটা পাকিস্তান থেকে, একটা অমুক দেশে, সব নিয়ে একটা ভগাস দল বানায়, সেটাও নাকি পারে না। এরা নাকি সারা জীবন খালি ক্রিকেট খেলে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য এটা নয়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এই ক্রিকেট খেলার ফাঁকে টিভিতে বিজ্ঞাপন হতো। আমি বিজ্ঞাপনের নাম বলতেছি না, আপনারা বুঝে নেন। 2-1টা বিজ্ঞাপনের সময় পাশে বড় ভাই থাকলে আমরা মিশামিশি ওভারলুক করার চেষ্টা করতাম, ওদিকে তাকাতাম না, এরকম করে মুখ ফিরাই নিয়ে বলতাম হ্যাঁ তাহলে পরের ওভারে যে কী হবে। আসলে উদ্দেশ্য ওই বিজ্ঞাপন আমি বড় ভাইয়ের সাথে দেখতে পারতেছি না, আমার এত লজ্জা লাগতেছে। কিন্তু এখন এই আপনারা একটু আগে 2 পিসের ব্যাখ্যা দিছেন, আপনারা একটু পরে 1 পিসের ব্যাখ্যাও দিবেন। আমি জানি আপনার আমার কাছে এই অসভ্যতা, এই বেহায়াপনা এমনভাবে থিতু করানো হয়েছে যে একজন ইমানদারও এখন ওইটাকে সহনীয় পর্যায়ে নিয়ে ফেলছে, ঠিক কিনা? ওদের টার্গেট আমাদের এইগুলাকে সহনীয়তার পর্যায়ে নিয়ে যাওয়া। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের কিছু করণীয় আছে প্রিয় ভাইয়েরা।